আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার হাজির হয়েছি তোমাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 9, 10 এবং ইন্টারমিডিয়েট পাশাপাশি। তো আমরা 9, 10 এর বিষয় নিয়ে এখন আমরা যেহেতু 9, 10 এর ক্লাস নিচ্ছি, যাই হোক 9, 10 স্টুডেন্টদেরকে বলতেছি এটা তোমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস এবং এটা ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে, সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে অনেক কাজে লাগে। তো যাই হোক, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এর গত ক্লাসে আমি সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য এবং সিম্পল সেন্টেন্স তৈরি করতে হলে কি কি দরকার হয় সে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি। আমি গত ক্লাসেরটা একটু হালকা ফ্ল্যাশব্যাকে যাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বন্ধুরা দেখো, আমি গত ক্লাসে বলেছিলাম যে সিম্পল সেন্টেন্স, বা আমি এরকম বলেছিলাম যখন তুমি কোনো খাবার তৈরি করবে, তুমি যদি না জানো, যেমন ধরে নাও তুমি একটি স্যুপ তৈরি করবে, তুমি যদি না জানো যে স্যুপে কি কি লাগে তাহলে কিন্তু তুমি স্যুপ তৈরি করতে পারবে না। তো ঠিক তেমন যখন তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে যাবে, তোমাকে কিন্তু অবশ্যই জানতে হবে যে সিম্পল সেন্টেন্সে কি থাকে, কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে বা কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে। আচ্ছা, গতদিন আমি সিম্পল সেন্টেন্সে আলোচনা করেছিলাম। আমি কি বলেছিলাম বন্ধুরা, যে সিম্পল সেন্টেন্সে কি থাকবে, দেয়ার উইল বি only one subject and only one finite verb। সিম্পল সেন্টেন্সে অবশ্যই একটি মাত্রই সাবজেক্ট থাকবে এবং একটি মাত্রই ফাইনাইট ভার্ব থাকবে, ঠিক আছে? একটার বেশি সাবজেক্ট থাকবে না, একটার বেশি ফাইনাইট ভার্ব থাকবে না। এইটা এখন কথা হচ্ছে যে এগুলো হচ্ছে, এই দুইটা হচ্ছে বেসিক জিনিস, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। এগুলো হচ্ছে বেসিক, মানে এই দুইটা উপাদান থাকতেই হবে। এখন এগুলো ছাড়া আর কি থাকতে পারে? এক বা একাধিক ফ্রেজ থাকতে পারে। তাহলে সিম্পল সেন্টেন্স আমরা জানলাম কি থাকবে, একটা মাত্র সাবজেক্ট থাকবে, একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, আর এক বা একাধিক ফ্রেজ থাকবে, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। আমি গতদিন একটি উদাহরণ দিয়েছিলাম, যে এরকম উদাহরণটি ছিল যে I went to my grandparents' house, এরকম একটি উদাহরণ দিয়েছিলাম। হ্যাঁ, তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে। ওখানে আমি এক্সপ্লানেশন দিয়েছিলাম যে ওখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব ছিল এবং ফ্রেজ ছিল দুটি ওইখানে। তো যাই হোক, আজকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে বন্ধুরা মনে রাখতে হবে, যখন আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করব, আমরা কি নিব? একটা সাবজেক্ট নিব, একটা ফাইনাইট ভার্ব নিব, এবং সেন্টেন্স যদি আমাদের বড় করার দরকার হয় তাহলে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের আমরা ফ্রেজ ইউজ করব। এরপরে কমপ্লেক্স সেন্টেন্সে আসা যায়। কমপ্লেক্স বন্ধুরা মনে রাখতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স আসলে কি? অনেক বইয়ের ডেফিনিশনে তোমরা এরকম দেখবা যে সেন্টেন্সে একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, যে সেন্টেন্সে একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং এক বা একাধিক কি থাকবে, সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে, ঠিক আছে? সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে। আমি এটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আবার বলছি, কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে, কমপ্লেক্স সেন্টেন্সে একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ একটার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ ওখানে থাকবে না। আর কি? এক বা একাধিক সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে একটা, আর ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে কয়টা? এক বা একের অধিক। দ্যাট মিনস একটাও থাকতে পারে, একটা দেয়ার উইল বি মোর দ্যান ওয়ান, অথবা একটা বেশি থাকতে পারে। তো আমরা একটা উদাহরণ দেই। এখন অনেকে চিন্তা করতেছো, ইন্ডিপেন্ডেন্ট, হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, হোয়াট ইজ সাবঅর্ডিনেট ক্লোজ, বা how can we identify that this clause or that clause is a dependent or independent clause, ঠিক আছে? তোমরা হয়তোবা এটা চিন্তা করতেছো যে how can we identify that clause বা this clause is a independent clause or dependent clause। এই ক্লোজটি ইন্ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট, এটি আমরা বুঝবো কিভাবে? তোমরা হয়তোবা এই ব্যাপারে একটু কনফিউজড হয়ে যাচ্ছ। তো আমি এখন একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব যে তোমরা কিভাবে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ কিভাবে আইডেন্টিফাই করবে, ঠিক আছে? we had lunch
We had lunch at the student cafeteria. At the student cafeteria. Student cafeteria. When we visited the college. হ্যাঁ, আমার লেখা শেষ হয়ে গেছে। তো এখন আমি যা যা বলবো তোমরা অবশ্যই সেগুলো খুব মনোযোগ সহকারে শুনবে। দেখো, আমি কি বলেছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্সে একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে, আর এক বা একাধিক, ন্যূনতম একটা বা একের অধিকও থাকতে পারে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লোজ। আচ্ছা বন্ধুরা, দেখো এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হচ্ছে এটা। আর একটা জিনিস খেয়াল রাখবা, there are three names of an independent clause. একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের তিনটা নাম আছে, ঠিক আছে? একটা কি? একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, এটা একটা নিজেই, তারপরে মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে আমরা কয় নামে ডাকতে পারি? তিনটি নামে। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আর একটা হচ্ছে মেইন ক্লোজ। এটা একটা নাম, ঠিক আছে? এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। এখন আমরা নেক্সটে বুঝবো যে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আসলে আমরা চিনবো কিভাবে বা কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। এরপরে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। আবার বলে দিই, এই ডিপেন্ডেন্ট ক্লোজের দুইটা নাম। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ নিজেই, এটা একটা নাম, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, ঠিক আছে? দুইটা নাম। তাহলে ডিপেন্ডেন্ট ক্লোজের কয়টা নাম? দুইটা নাম। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আচ্ছা, এখন আমরা বুঝবো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আমরা কিভাবে চিনবো বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলতে আমরা কি বুঝি। আচ্ছা বন্ধুরা, আমরা একটু মানে we just use or utilize our common sense gifted by Almighty Allah. আমরা আল্লাহর দেয়া একটু কমন সেন্স, আমাদের কমন সেন্সটাকে ইউজ করি। আচ্ছা বন্ধুরা, ইন্ডিপেন্ডেন্ট মানে কি? ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন। স্বাধীন মানে কি? স্বাধীন মানে কি? who or which doesn't depend on anyone or anything else. যা ইন্ডিপেন্ডেন্ট বলতে আমরা কি বুঝি? যে বা যা কিছু অন্য কোনো কিছু বা অন্য কারো উপর নির্ভর করে না। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলতে আমরা কি বুঝি? যে যেই ক্লোজটা বা যেই সেন্টেন্সটা অন্য কারো উপর নির্ভর করবে না। কি ক্ষেত্রে? অর্থ প্রকাশের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা একটু দেখি অর্থ প্রকাশে এটা স্বাধীন কিনা, একটু আমরা খেয়াল করি। We had lunch at the student cafeteria. লঞ্চ মানে হচ্ছে আমরা লাঞ্চ বলে থাকি, সমস্যা নেই, লঞ্চ বা লাঞ্চ। We had lunch at the student cafeteria. বলছে আমরা স্টুডেন্ট ক্যাফেটেরিয়াতে কি করেছিলাম? আমরা আমাদের দুপুরের খাবার খেয়েছিলাম। আচ্ছা বন্ধুরা, দেখো তো এই বাক্যটি আমি যখন বাংলা বলতেছি, এই বাক্যটি কি অর্থ প্রকাশে অন্য কারো সাহায্য নিচ্ছে? যে আমরা স্টুডেন্ট ক্যাফেটেরিয়াতে দুপুরে খাবার খেয়েছিলাম। দেখো এখানে অর্থ প্রকাশের ক্ষেত্রে এখানে এতটুকুই পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে। এখানে কিন্তু
এই আমরা স্টুডেন্ট ক্যাফেটেরিয়াটিতে দুপুরে খাবার খেয়েছিলাম, এতটুকু যদি বলে আমি থেমে যাই তাহলে কিন্তু এখানে এরকম মনে হচ্ছে না যে এখানে আরো কিছু মনে হয় বাকি থেকে গেছে, এরকম কিন্তু বোঝা যাচ্ছে না, পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। তো এই জন্য এটাকে আমরা বলতেছি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে দেখো এইটা কি করতেছে, একা একা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছে, এই জন্য এটাকে আমরা বলতেছি ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন বাক্য। কি বাক্য? স্বাধীন বাক্য, ঠিক আছে, বা মেইন ক্লোজ, প্রধান বা প্রিন্সিপাল ক্লোজ। এরপরে এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট। আচ্ছা দেখো, ডিপেন্ডেন্ট মানে কি? ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নির্ভরশীল, যেটা কি ক্ষেত্রে নির্ভরশীল? অর্থ প্রকাশের ক্ষেত্রে নির্ভরশীল। দ্যাট মিনস ডিপেন্ডেন্ট ক্লোজ বলতে আমরা ওই সেন্টেন্সটাকে বুঝি যেটা নিজে অর্থ প্রকাশ করতে পারবে না, মানে অন্যের সাহায্য নিবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো বলছে when we visited the college। দেখো আমি যদি অর্থটা এরকম বলি, যখন আমরা কলেজ ভ্রমণে গিয়েছিলাম, যখন আমরা কলেজ ভ্রমণে গিয়েছিলাম, এতটুকু বলে আমি থেমে গেলাম। তোমরাই আমাকে জিজ্ঞেস করবা যে ভাইয়া যখন আমরা কলেজ ভ্রমণে গিয়েছিলাম তখন কি? বাকি কিছু বলেন, ঠিক আছে। আবার বলছি, আমি যদি এতটুকু বলে থেমে যাই, যখন আমরা কলেজ ভ্রমণে গিয়েছিলাম, এতটুকু বলে যদি থেমে যাই, তোমরাই যে বলবা যে ভাইয়া যখন আমরা কলেজ ভ্রমণে গিয়েছিলাম তখন কি? আর কিছু তো আছে, বলেন। তো তাহলে দেখো এই যে এই বাক্যটি কি একা অর্থ প্রকাশ করতে পারতেছে? একা অর্থ প্রকাশ করতে কিন্তু পারতেছে না। তার মানে এই জন্যই এটাকে আমরা বলতেছি ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লোজ। এটা দেখো অর্থ প্রকাশে কার উপর নির্ভরশীল? এর উপর। বলছে যখন, দেখো এর অর্থটা কার সাহায্যে পরিপূর্ণ পাবে? এর উপরেরটা সাহায্যে। বলছে যখন আমরা কলেজ ভ্রমণে গিয়েছিলাম তখন আমরা স্টুডেন্টদের ক্যাফেটেরিয়াতে লাঞ্চ বা দুপুরে খাবার খেয়েছিলাম। অর্থ প্রকাশ পাচ্ছে না? হ্যাঁ। তাহলে এই ক্লোজটা কিন্তু অর্থ প্রকাশের জন্য কার উপর নির্ভর করলো? এই তোমার সিম্পল এই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের উপর নির্ভর করলো। কিন্তু এই জন্য এটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ক্লোজ বা নির্ভরশীল, যেহেতু নির্ভর করে অন্যের উপর এই জন্য নির্ভরশীল। আর এই যেহেতু কারো উপর নির্ভর করে না, এই জন্য আমরা এটাকে বলি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আশা করি ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে চলে যাই। এরপরে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে কম্পাউন্ড। আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কি? কম্পাউন্ড সেন্টেন্সে, আচ্ছা বন্ধুরা দেখো, কমপ্লেক্স সেন্টেন্স আমরা আলোচনা যখন করছিলাম তখন আমি তোমাদেরকে বলছিলাম যে কি থাকবে? একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে, একটি মাত্র, একটা ইন্ডিপেন্ডেন্ট। কয়টা থাকবে? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। এটা মনে রাখতে হবে। কেন এটা মনে রাখতে হবে? কারণ এইটার উপরই ডিপেন্ড করতেছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে, ঠিক আছে, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে একের অধিক থাকবে, ঠিক আছে। কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকবে? একের অধিক। তাহলে কমপ্লেক্স আর কম্পাউন্ডের মধ্যে তফাৎ কি? কমপ্লেক্স সেন্টেন্সে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর কম্পাউন্ড সেন্টেন্সে হচ্ছে একের অধিক। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আরো কিছু বৈশিষ্ট্য আছে কম্পাউন্ড সেন্টেন্সের, আরো কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? কম্পাউন্ড সেন্টেন্সে কতগুলো লিঙ্কিং ওয়ার্ডস বা কানেক্টিং ওয়ার্ডস থাকে, বা যেগুলোকে আমরা অনেক সময় কানেক্টরও বলে থাকি। যেমন কি শব্দগুলো থাকবে আমরা উদাহরণ দিয়ে বোঝাই দিচ্ছি। আমরা উদাহরণ দিই তাহলেই হবে। আচ্ছা, এখানে দেখো
এখানে দুটি প্রিন্সিপাল ক্লোজ রয়েছে, একটি হচ্ছে আই লাইক জগিং, আরেকটি কি আই লাইক সুইমিং বেটার। আই লাইক সুইমিং বেটার, এটা দুটি অংশ আছে, দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। কেন দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ? দেখো, তুমি যদি আই লাইক জগিং ফুল স্টপ, আমি জগিং বা দৌড়াদৌড়ি পছন্দ করি, ঠিক আছে, এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছে। আমি জগিং পছন্দ করি, এটা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছে। আবার দেখো, এটাকেও যদি তুমি আলাদা করে লিখো, আই লাইক সুইমিং বেটার, বলছে আমি সুইমিং বা সাঁতার কাটা আরো বেশি পছন্দ করি। তাহলে দেখো, আমি সুইমিং বা সাঁতার কাটা আরো বেশি পছন্দ করি, এতটুকু বলে যদি আমি থেমে যাই, তাহলে কি এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না? পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। তাহলে দেখো, এই যে আই লাইক জগিং এবং আই লাইক সুইমিং বেটার, এই দুইটি অংশকে যদি তুমি আলাদা করেও লিখো, লিখে ফুল স্টপ দাও, দেখবে যে দুটি আলাদা আলাদাভাবেই অর্থপূর্ণ অর্থ প্রকাশ করতেছে। এই জন্য এখানে তাহলে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আছে। আর আমি কি বলছিলাম, আর হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য কি, কম্পাউন্ড সেন্টেন্সে কানেক্টিং ওয়ার্ডস বা লিঙ্কিং ওয়ার্ডস, আমরা ওই যে তোমরা কানেক্টর পড়ছো না, কানেক্টর পড়ছো, ওই কানেক্টর থাকে, কানেক্টর ব্যবহার হবে বা লিঙ্কিং ওয়ার্ডস। এই যে এখানে দেখো, এখন কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ডস আমি তোমাদেরকে বলে দেই, যেমন অনেকগুলো কানেক্টর বা কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার হয় কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ডস, তোমরা সেগুলো জানো, যেমন অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি ডট ডট ডট, বাট অলসো, বোথ ডট ডট ডট, অ্যান্ড, ভেরি ডট ডট ডট, অ্যান্ড, এরকম আরো আছে। তারপর আইদার ডট ডট ডট, অর, নাইদার ডট ডট ডট, নর, নট অনলি, বাট অলসো, ইয়েট, স্টিল, নেভার, দ্য লেস, এলস, আদারওয়াইজ, সো, দেয়ারফর, কনসিকুয়েন্টলি, দেয়ারআপন, এগুলো হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টিং ওয়ার্ড বা আমরা কানেক্টরস বলে থাকি। তো এই শব্দগুলো কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার হবে। যেমন এখানে দেখো বার্ড ব্যবহার হয়েছে, এখানে বার্ড ব্যবহার রয়েছে। তাহলে বন্ধুরা বলো দেখি, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ কম্পাউন্ড সেন্টেন্স। একটা কম্পাউন্ড সেন্টেন্সের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য কি কি? একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে ন্যূনতম মানে যেটা না থাকলেই নয়, ন্যূনতম দুইটা কি থাকবে? ন্যূনতম দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবেই। আর কি থাকবে? আর হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশনস বা বিভিন্ন ধরনের কনজাংশন বা লিঙ্কিং ওয়ার্ড থাকবে। এখানে যেমন রয়েছে বাট। এখন কানেক্টর, এই বাট এমন একটা শব্দ, এরকম বিশেষ করে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো এমন এক ধরনের কনজাংশন যেগুলো তোমার কানেক্টর হিসেবে ব্যবহার হয়, লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহার হয়। বন্ধুরা মনে রাখবা, কানেক্টর এবং লিঙ্কিং ওয়ার্ডের মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। আবার বলছি, কানেক্টর এবং লিঙ্কিং ওয়ার্ডের মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। যাই হোক, আমি যদি কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড করানো তোমাদের সুযোগ পাই, তাহলে সেক্ষেত্রে আমি তখন না হয় ওগুলো আলোচনা করব। তো এই যে এটা বাট, এখানে এটা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে মোটামুটি আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের যেগুলো মূল বিষয়, যে টেকনিক, আমরা আসলে কিভাবে সিম্পল, কিভাবে কমপ্লেক্স বা কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারবো, এটা অলরেডি আমরা জানলাম। বা সিম্পল, কমপ্লেক্স বা কম্পাউন্ড তৈরি করতে হলে আমাদের কি লাগবে, হোয়াট এলিমেন্টস ডু উই নিড টু মেক সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে আমাদের কি উপাদান দরকার, সেগুলো আমরা জানলাম। এখন আমি কিন্তু তোমাদেরকে প্রথম ক্লাসেই বলেছিলাম, আই উইল নট টিচ ইউ এনি রুলস অন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমি তোমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের কোনো রুলস শেখাবো না। আই উইল জাস্ট টিচ ইউ অর গিভ ইউ সাম টেকনিক্স। আমি শুধু তোমাদেরকে কিছু টেকনিক দিব। এখন দেখো, এখন আমরা এই টেকনিক অ্যাপ্লাই করে আমি একটা সেন্টেন্সকে হয় আমি কমপ্লেক্স থেকে সিম্পল, কম্পাউন্ড করব, হ্যাঁ, একটা সেন্টেন্সকে আমি বাকি দুইটাতে রূপান্তর করব, এই টেকনিক ইউজ করে, কোনো রুলস ইউজ করে না। তোমরা একটু খেয়াল করবে, হ্যাঁ।
which belonged to his mother, belonged to her mother. আচ্ছা বন্ধুরা দেখো, তোমাদের কোয়েশ্চেনে কিন্তু এরকম একটি সেন্টেন্স দেয়া থাকে, এভাবে সেন্টেন্স দেয়া থাকে এবং সেন্টেন্সের পাশে ব্র্যাকেটে দেয়াই থাকে সিম্পল করতে হবে বা কমপ্লেক্স করতে হবে বা কম্পাউন্ড করতে হবে, তোমাদের কিন্তু এরকম দেয়াই থাকে। কিন্তু বন্ধুরা আমি কিন্তু এরকম লিখে দিচ্ছি না। কেন লিখে দিচ্ছি না? এটার একটা কারণ আছে। আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে তোমাকে নিজে নিজে আগে চেনার চেষ্টা করতে হবে যে এটা কোন ধরনের সেন্টেন্স। চিনে যেটা দেয়া থাকবে তার বিপরীত দুইটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা প্রথমে আগে একটু চেনার চেষ্টা করি এটা কোন ধরনের সেন্টেন্স, কারণ এটা না চিনলে তো আমরা অপোজিট দুইটা করতে পারবো না। আচ্ছা দেখো, আর একটা জিনিস তোমাদেরকে বলে দেই, কমপ্লেক্স সেন্টেন্স চেনার দ্য ইজিয়েস্ট ওয়ে অফ আইডেন্টিফাইং কমপ্লেক্স সেন্টেন্স ইজ, কমপ্লেক্স সেন্টেন্স আইডেন্টিফাই করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে টু ফাইন্ড আউট সাবঅর্ডিনেটিং কনজাংশনস, অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশনস খুঁজে বের করা। এখানে দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনটি আছে। উই নো উইচ ইজ আ সাবঅর্ডিনেটিং কনজাংশন, আমরা জানি উইচ হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে? তার মানে এখানে যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে তার মানে দিস ইজ অবভিয়াসলি আ কমপ্লেক্স সেন্টেন্স, এটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এটা যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স, আমি কি বলেছিলাম যেটা থাকবে ওটার বিপরীত দুইটা করব। এটা যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স তাহলে আমরা এটাকে কি করব, কম্পাউন্ড এবং সিম্পলে করব। আচ্ছা আগে আমরা সিম্পল করি, আগে কি করব, সিম্পল সেন্টেন্স করব, সিম্পল সেন্টেন্স। আচ্ছা বন্ধুরা, আমি কিন্তু বারবারই একই কথা বলে আসছি যে তোমাকে কিন্তু আগে জানতে হবে। আচ্ছা সিম্পল সেন্টেন্স আমরা যে করব, তোমাকে আগে চিন্তা করতে হবে যে আমি যে সিম্পল সেন্টেন্স করব আমার সিম্পল সেন্টেন্সে কি কি লাগবে। যেমন একটা সাবজেক্ট লাগবে, একটা ফাইনাইট, একটা সাবজেক্টের বেশি নেওয়া যাবে না, একটা ফাইনাইট ভার্বের বেশি নেওয়া যাবে না। আচ্ছা বন্ধুরা দেখো, আমরা প্রথমে আগে একটু চিন্তা করি এখানে কয়টা, যেই সেন্টেন্সটা দেয়া আছে আচ্ছা দেখো, আমরা আগে চিন্তা করি যে সেন্টেন্সটা দেয়া আছে ওই সেন্টেন্সটাতে কয়টা সাবজেক্ট আছে, কয়টা ফাইনাইট ভার্ব আছে। বন্ধুরা দেখো এখানে দুটি সাবজেক্ট, এই যে এটি হি একটি সাবজেক্ট, উইচ একটি সাবজেক্ট, দুটি সাবজেক্ট এবং দুইটি ফাইনাইট ভার্ব, গেভ এবং বিলং দুইটি ফাইনাইট ভার্ব আছে। কিন্তু বন্ধুরা বলো তো আমাদের সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? আমি কি বলছিলাম, সিম্পল সেন্টেন্স করতে হলে কি লাগবে, একটাই সাবজেক্ট একটাই ফাইনাইট ভার্ব। তার মানে এখানে আমাদেরকে কি করতে হবে, একটা, এখানে যে দুটি সাবজেক্ট আছে দুটির মধ্যে একটি সাবজেক্ট নিতে হবে, আর কি করতে হবে, একটি সাবজেক্ট নিতে হবে আর একটি ফাইনাইট ভার্ব নিতে হবে। তার মানে বোঝাই যাচ্ছে তাহলে আর একটা সাবজেক্ট বাদ যাবে আর না হয় পরিবর্তন হবে, আর একটা ভার্ব কি হবে, একটা ভার্ব যেহেতু নিতে হবে তাহলে আর একটা ভার্ব কি যাবে, বাদ যাবে। তাহলে যেহেতু এখানে দুটি সাবজেক্ট দুটি ফাইনাইট ভার্ব আছে কিন্তু আমাদের একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব লাগবে, তার মানে কি আর একটা যে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব অতিরিক্ত থাকবে এই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বকে আমাদের হয় বাদ দিতে হবে একেবারে, আর না হলে আমরা রূপ পরিবর্তন করব, করে বসাবো, ঠিক আছে? আচ্ছা আমরা এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ভাইয়া কোন সাবজেক্ট কোন ফাইনাইট ভার্বটি নিব আর কোন সাবজেক্ট কোন ফাইনাইট ভার্বটি নিব না, এটা আমরা হাউ ক্যান উই আন্ডারস্ট্যান্ড দিস, আমরা এটা কিভাবে বুঝবো? হ্যাঁ আমি অবশ্যই এটি টেকনিক বলে দেব। আমি তো শুরুতেই যেহেতু বলছি আমি তোমাদের কোনো নিয়ম শেখাবো না, জাস্ট টেকনিক শেখাবো কিছু। আচ্ছা আমরা একটু সলভ করি। হ্যাঁ, হি গেভ হার a pair of bangles, আচ্ছা বন্ধুরা দেখো আমাদের একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব আমরা পেয়ে গেছি।
তাহলে বাকি সাবজেক্ট বাকি ফাইনাইট ভার্ব আমাদেরকে কি করতে হবে, হয় বাদ দিতে হবে, না হলে পরিবর্তন করতে হবে। আচ্ছা, আমরা এটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। যেহেতু সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, নিছি এটা বাদ, তাহলে এটা কি, এটা বাদ। এখন ফাইনাইট ভার্ব আছে, এই ফাইনাইট ভার্বটাকে আমি কি বলছিলাম, হয় বাদ দিতে হবে, না হলে পরিবর্তন করতে হবে। আমরা একটু পরিবর্তন করে নিই। আমরা এটাকে কি করব, বিলঙ্গিং প্রেজেন্ট পার্টিসিপল করে নিলাম। বিলঙ্গিং টু হিজ মাদার, বিলঙ্গিং টু হিজ মাদার। আমরা দেখো ফাইনাইট ভার্বটা পরিবর্তন করে নিলাম। তাহলে দেখো বন্ধুরা, এখানে সাবজেক্ট কয়টা আছে, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, মিলে গেছে না? আমরা কিন্তু বলছিলাম যে একটাই সাবজেক্ট এবং একটাই ফাইনাইট ভার্ব। দেখো এখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্বের বেশি আছে, নাই, একটাই আছে সাবজেক্ট একটাই ফাইনাইট ভার্ব। আর কি বলছিলাম, আর ফ্রেজ থাকতে পারে দুই বা ততোধিক। এখানে দেখো ফ্রেজ আছে, কিন্তু এখানে এই যে দুইটা ফ্রেজ আছে। এখানে কয়টা ফ্রেজ আছে, দুইটা ফ্রেজ আছে, ঠিক আছে। একটা হচ্ছে নাউন ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, তিনটা ফ্রেজ আছে। একটা হচ্ছে নাউন ফ্রেজ, একটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব যে আসলে কখন আমরা সাবজেক্ট বাদ দিব বা কখন বাদ দিব না, বা কোন সাবজেক্টটিকে নিব, কোন ফাইনাইট ভার্বটিকে নিব, আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই যে সিম্পল কমপ্লেক্স আসলে খুবই সহজ। তুমি যদি জানো সিম্পল সেন্টেন্সে কি কি থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে কি কি থাকে, কম্পাউন্ড সেন্টেন্সে কি কি থাকে, তাহলে তুমি ইজিলি পারবে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো, আমি কিন্তু কোনো রুলস অ্যাপ্লাই করিনি, ব্যবহার করিনি, আমি জাস্ট টেকনিক অবলম্বন করেছি। তো যাই হোক, তোমরা যদি আমার ক্লাসগুলো ভালো করে বুঝে করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ আমি আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে তোমরা ইনশাল্লাহ শুধু টেকনিক অবলম্বন করেই তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পারবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যা যা পড়ালাম এগুলো বুঝে আয়ত্ত করার চেষ্টা করবে। নেক্সটে আল্লাহ বাঁচায় রাখলে, সুস্থ রাখলে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, সালাম।